হ্যাঁ, প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমরা নতুন একটা ক্লাস শুরু করছি, যেখানে তোমাদের বাক্য এবং বাক্যের শ্রেণীবিভাগ সম্বন্ধে আলোচনা করব। ঠিক আছে? বাক্য এবং বাক্যের শ্রেণীবিভাগ এটা অপেক্ষাকৃত অন্যান্য ব্যাকরণের চ্যাপ্টার থেকে অনেক সহজ চ্যাপ্টার। তবে বাক্যটা এখানে একটু ডিটেলসে বুঝতে হবে, কারণ অনেকগুলো ভাগে আলোচনাটা করা হবে। ঠিক আছে? তো ব্যাকরণের নতুন চ্যাপ্টার শুরু করছি আজকে, বাক্য ও বাক্যের শ্রেণীবিভাগ। দেখো, বাক্য চ্যাপ্টারটা পড়তে গেলে আমাদের 6টা ভাগে আলোচনা করতে হবে। আমি 6টা ভাগ করেছি, এই 6টা ভাগই তোমাদের সিলেবাসে আছে। তো এই 6টা ভাগ দেখো, প্রথম 1 নম্বরটা হচ্ছে বাক্য নির্মাণের শর্ত। ঠিক আছে? প্রথম যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বাক্য নির্মাণের শর্ত। 2 নম্বর টপিকটা আলোচনা করব উদ্দেশ্য ও বিধেয় সম্পর্কে ধারণা। ঠিক আছে? 2 নম্বর টপিকটা হবে উদ্দেশ্য ও বিধেয় সম্পর্কে ধারণা। 3 নম্বর টপিকটা হবে বিশেষ্য খণ্ড, ক্রিয়া বিশেষণ খণ্ড আর ক্রিয়া খণ্ড। এই 3টে নিয়ে আলোচনা হবে। বিশেষ্য খণ্ড, ক্রিয়া বিশেষণ খণ্ড আর ক্রিয়া খণ্ড। আচ্ছা, চতুর্থ টপিকটা বাক্যের গঠনগত শ্রেণীবিভাগ, অর্থাৎ সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য এবং মিশ্র বাক্য। এই 4টে ভাগকে নিয়ে বাক্যের যে গঠনগত শ্রেণীবিভাগ, সেটা হবে 4 নম্বর আলোচনা। 5 নম্বরে বাক্যের অর্থগত শ্রেণীবিভাগ। ঠিক আছে? বাক্যের অর্থগত শ্রেণীবিভাগ অর্থাৎ হ্যাঁবাচক, নাবাচক, তারপর প্রশ্নবোধক, ইচ্ছামূলক, নঙর্থক, এই সমস্ত যে সমস্ত ভাগগুলো আছে সেগুলোকে নিয়ে আমরা ওই অর্থগত শ্রেণীবিভাগ আলোচনা করব। ওগুলো অনেকগুলো ভাগ আছে, তাই এখানে লেখা সম্ভব হয়নি। যখন আলোচনা করব তখন সব বলা হবে। আচ্ছা, 6 নম্বরে বাক্যের রূপান্তর বা বাক্য পরিবর্তন। এটা খুব গুরুত্বপূর্ণ অংশ। এই অংশটা পরীক্ষাতে আসার সম্ভাবনা অনেক বেশি, এখান থেকে প্রশ্ন বেশি আসে। তবে বাকি টপিকগুলো থেকেও শর্ট কোশ্চেন বা এমনি ব্যাকরণগত প্রশ্ন আসবে। ঠিক আছে? তাহলে আজকে আমরা প্রথমে আজকের এই ভিডিওতে বাক্য নির্মাণের শর্ত এই অংশটা নিয়ে আলোচনা করব। এটা বাক্য সংক্রান্ত বিষয়ে, এটা তোমাদের কাছে নতুন। এতদিন বাক্য সম্বন্ধে যা কিছু পড়েছো তার মধ্যে এই অংশটা ক্লাস 10-এ তোমাদের কাছে একটা নতুন টপিক, নতুন অধ্যায়। ঠিক আছে? দেখো আমরা কিভাবে সেটাকে শিখব। আচ্ছা, বাক্য নির্মাণের শর্ত। শর্ত মানে কোনো কিছু তৈরি হতে গেলে বা কোনো কিছু নতুন করে নির্মাণ করতে গেলে সেখানে কিছু বিশেষ বিশেষ উপাদান বা বিশেষ বিষয় নিয়ে আলোচনা হয়। তার এক একটি অংশকে এক একটা শর্ত বলা হয়। ঠিক আছে? তো বাক্য সঠিকভাবে নির্মাণ করতে গেলে আমাদের যে শর্তগুলো প্রয়োজন, সেই শর্তগুলো আমরা 3টে ভাগে আলোচনা করতে পারি। যেমন 3টি শর্ত আছে, সে 3টি শর্ত হলো যোগ্যতা, আকাঙ্ক্ষা, আসক্তি। ঠিক আছে? যোগ্যতা, আকাঙ্ক্ষা, আসক্তি। এটা দন্তস্ব তয় তয়, আসক্তি। আসক্তি কথাটা নয় কিন্তু, এটা মনে রাখবে। আসক্তি মানে আলাদা, এটা আসক্তি। বা আরেকটা নাম আছে নৈকট্য। আসক্তি বা নৈকট্য। ঠিক আছে? এই 3টে বিষয় আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। তো এই 3টে বিষয় নিয়ে আমরা আলোচনা করব এই ভিডিওটাতে। দেখো, প্রথমে বাক্য সম্বন্ধে একটু জেনে নিই। বাক্য কি? তোমরা ছোট থেকেই পড়ে আসছো ব্যাকরণগত দিকে। বাক্য খুব সহজ একটা বিষয়। মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে এমন অর্থযুক্ত শব্দ সমষ্টিকে বলা হয় বাক্য। খুব গুরুত্বপূর্ণ জায়গা। দেখো, মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে এমন অর্থযুক্ত শব্দ সমষ্টিকে, এটা খুব ইম্পর্টেন্ট। অর্থযুক্ত মানে যা হোক কিছু আমি লিখে দিলাম সেটাই কিন্তু বাক্য হবে না, তার যথেষ্ট অর্থ থাকতে হবে এবং সেই অর্থটা সম্পূর্ণরূপে মনের ভাবকেও প্রকাশ করবে। এই রকম শব্দ সমষ্টি, যখন শব্দ সমষ্টি মানে পরপর কয়েকটা শব্দ বসিয়ে আমরা যেটা তৈরি করব, সেটাই হচ্ছে বাক্য। অর্থাৎ বাক্য হলো পূর্ণ ভাব জ্ঞাপক শব্দগুচ্ছ। পূর্ণ ভাব জ্ঞাপক শব্দগুচ্ছ, একটা শব্দের গুচ্ছ যার মধ্যে কোনো না কোনো ব্যক্তির, অর্থাৎ বক্তার যে বলছে তার মনের ভাবটা এবং অর্থটা সম্পূর্ণরূপে সুস্পষ্টভাবে প্রকাশ পাচ্ছে, সেটাই হচ্ছে বাক্য। এই যে এখানে এটা লিখেছি আমি প্রথম সেন্টেন্সটি, এটাও তো একটা বাক্য, যে মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে এমন অর্থযুক্ত শব্দ সমষ্টিকে বলা হয় বাক্য। এটা নিজেই একটা বাক্য। এই যে কথাটা বললাম এখানে, এটা নিজেই একটা বাক্য।
তাহলে এখানে দেখো আমার কিছুটা বুঝতে সুবিধা হচ্ছে যে আমি কী বিষয়ে পড়তে যাচ্ছি। তাই এই স্পষ্ট অর্থ এবং মনের ভাব প্রকাশ করাটা খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, অর্থটা বিশেষ করে অর্থযুক্ত হতে হবে, না হলে সেটা বাক্য হবে না। বাক্যে অবশ্যই একটি উদ্দেশ্য ও একটি বিধেয় থাকবে। আমরা এই উদ্দেশ্য আর বিধেয় ধারণাটা পরে পড়ব, ঠিক আছে, এর পরের অধ্যায়টাতে উদ্দেশ্য ও বিধেয় সম্পর্কে একটা আলাদা ধারণা আছে। ঠিক আছে, তো এখানে আমি বলছি দেখো, বাক্যে একটি উদ্দেশ্য ও একটি বিধেয় থাকবে, কারণ মনের ভাব প্রকাশ করতে দুটি বিষয় অবশ্য প্রয়োজনীয়। এই উদ্দেশ্য আর বিধেয়, এই বিষয় দুটো মনের ভাব প্রকাশ করতে অবশ্য প্রয়োজনীয়, মানে এটা ছাড়া মনের ভাব প্রকাশ করা সম্ভব নয়। একটি হলো কর্তা, যার সম্পর্কে কোনো বক্তব্য প্রকাশ করা হয়, সাধারণত যাকে আমরা উদ্দেশ্য বলে থাকি। মানে কর্তা যে কথাটা বলছে, হ্যাঁ, বাক্যের মধ্যে যে কথাটা বলছে সে হচ্ছে কর্তা। সেই জন্য বলছি যে দুটো অবশ্য প্রয়োজনীয় রয়েছে বিষয়, তার মধ্যে একটি হলো কর্তা। ঠিক আছে, যার সম্পর্কে কোনো বক্তব্য প্রকাশ করা হয়, মানে বাক্যে যার সম্পর্কে বক্তব্য প্রকাশ করা হয় সে কর্তা, সাধারণত যাকে আমরা উদ্দেশ্য বলে থাকি। মানে যার সম্বন্ধে বাক্যে কিছু বলা হবে সেটাই হচ্ছে উদ্দেশ্য। অপরটি হলো বিধেয় অংশ। বিধেয়, উদ্দেশ্য বিধেয় তোমরা আগেও পড়েছো নিচু ক্লাসে, 7, 8 এই সমস্ত ক্লাসে পড়েছো উদ্দেশ্য বিধেয় সম্বন্ধে, সেটাই এখানে একটু ডিটেলসে আর একটু খুঁটিয়ে পড়তে হবে। অপরটি হলো বিধেয় অংশ, অর্থাৎ কর্তা সম্পর্কে যে বাক্য প্রকাশ করা হয়। হ্যাঁ, যেমন এখানে একটা আমি যদি বলি, রাম খুব ভালো ছেলে, এখানে কর্তা হচ্ছে রাম, তো রামের সম্বন্ধে এই বাক্যটার মধ্যে বলা হচ্ছে। তাহলে এটা হয়ে গেল উদ্দেশ্য। সবাই জানো রাম এটা উদ্দেশ্য, কারণ এর সম্বন্ধে বাক্যে বলা হচ্ছে। যার সম্পর্কে কোনো বক্তব্য প্রকাশ করা হয়, সাধারণত যাকে আমরা উদ্দেশ্য বলে থাকি, সেটা হলো কর্তা। এখানে রাম কর্তা, তার সম্বন্ধে বাক্যে বলা হলো, তাহলে এটা উদ্দেশ্য হয়ে গেল। এবার রামের সম্বন্ধে কি বলছি, বিধেয় অংশ হচ্ছে, অর্থাৎ কর্তার সম্পর্কে যে বাক্য প্রকাশ করা হয়। রামের সম্বন্ধে বলছি যে খুব ভালো ছেলে, রাম খুব ভালো ছেলে, এটা রামের সম্বন্ধে এই অংশটা বলা হচ্ছে, তাই এটা হয়ে যাচ্ছে বিধেয়। ঠিক আছে, আর এই অংশটা হয়ে যাচ্ছে উদ্দেশ্য। এই অংশটা হয়ে যাচ্ছে উদ্দেশ্য রাম, আর খুব ভালো ছেলে এটা হচ্ছে বিধেয়। এটা সাধারণ ধারণা, এটা আমরা আগেই পেয়েছি। বাক্য পড়তে গেলে এগুলো আমাদের জানতে হবে। ঠিক আছে, তারপরে দেখো এখানে একটা অলঙ্কারের একটা বিষয়, একটা সংস্কৃত সাহিত্যের একটা আলঙ্কারিকের কথা আমরা এখানে জানবো। বিখ্যাত আলঙ্কারিক বিশ্বনাথ কবিরাজ লিখেছেন, বাক্যং স্যাৎ যোগ্যতা আকাঙ্ক্ষা আসক্তিযুক্ত পদচ্চয়। এটা সংস্কৃত একটা শ্লোক বা বাক্য সম্বন্ধে একটা ধারণা তিনি বলেছেন। আলঙ্কারিক বিশ্বনাথ কবিরাজ বলেছেন, বাক্যং স্যাৎ যোগ্যতা আকাঙ্ক্ষা আসক্তি যুক্ত পদচ্চয়, অর্থাৎ বাক্য হলো যোগ্যতা আকাঙ্ক্ষা ও আসক্তিযুক্ত পদের সমষ্টি। এটার বাংলা করলে এটা দাঁড়ায়, অর্থাৎ বাক্য হলো যোগ্যতা আকাঙ্ক্ষা ও আসক্তিযুক্ত পদের সমষ্টি। শুদ্ধ ও পূর্ণাঙ্গ বাক্য গঠনে অপরিহার্য অঙ্গ তথা শর্ত হলো যোগ্যতা আকাঙ্ক্ষা আসক্তি বা নৈকট্য। আমি আগে এখানে বলেছি তোমাদের আসক্তি বা নৈকট্যের কথা এখানে বলেছি। ঠিক আছে, তো সেইটাই এখানে বলছে দেখো, যে শুদ্ধ ও পূর্ণাঙ্গ বাক্য গঠনে অপরিহার্য অঙ্গ হলো তথা শর্ত হলো যোগ্যতা, আকাঙ্ক্ষা, আসক্তি বা নৈকট্য। নিম্নে এই তিনটি বিষয় সম্পর্কে আলোচনা করা হলো। ঠিক আছে, আমরা প্রথমে যোগ্যতা সম্পর্কে জানবো। যোগ্যতা, আচ্ছা যোগ্যতা এই কথাটার মাধ্যমে আমরা কি বুঝতে পারছি? প্রথমে যেন একটা মনে হচ্ছে যে কোনো কিছু করার জন্য বা কোনো কিছু কাজ পাওয়ার জন্য একটা বিশেষ ক্ষমতা অর্জন বা বিশেষ জ্ঞান অর্জন, মানে যার মধ্যে সেই বিশেষ জ্ঞানটা আছে তার যোগ্যতা আছে, এই কথাটা বলি। তো যোগ্যতা হচ্ছে একটা নির্দিষ্ট বিষয় যেটা না থাকলে কোনো কিছু পাওয়া যায় না বা অর্জন করা যায় না। তেমনি বাক্যের যোগ্যতা হচ্ছে এমন একটা বিষয় যেটা না থাকলে বাক্যটা বাক্য বলে গণ্যই হয় না। ঠিক আছে, দেখো অর্থবহ পদসমষ্টি হলো বাক্য, এটা আমরা আগেই জেনেছি যে একটা পদসমষ্টি মানে অনেকগুলো পদ বা শব্দকে পরপর সাজিয়ে দিলাম অর্থ অনুযায়ী, সেটা বাক্য হলো, এটা আমরা জেনেছি। কিন্তু তার মধ্যেও কিছু বিষয় জানতে হবে। বাক্য গঠনের সম্পূর্ণতাই হলো বাক্যের যোগ্যতা। বাক্য গঠনের সম্পূর্ণতা মানে বাক্যটা গঠন করার পর তার সম্পূর্ণ রূপটা যেন ঠিকভাবে পায়, তবে সেটা হবে যোগ্যতা।
বাক্যের অর্থ যখন বাস্তব সত্যকে অনুসরণ করে যথাযথ রূপ লাভ করে তখন তাকে যোগ্যতা বলে। ঠিক আছে, বাক্যের অর্থ যখন বাস্তব সত্যকে অনুসরণ করে যথাযথ রূপ লাভ করে তখন তাকে যোগ্যতা বলে। অর্থাৎ বাক্যের মধ্যস্থিত পদগুলির মধ্যে বাস্তবসম্মত অর্থগত ও ভাবগত সঙ্গতি থাকা প্রয়োজন। অর্থাৎ এই যে বাস্তবসম্মত কথাটা বলছি না, এইটার উপরেই ভিত্তি করে আমাদের এখানে যোগ্যতা এই কথাটার মান নির্ণয় বা যোগ্যতা কথাটার মূল্য বিচার করব। বাস্তবসম্মত এই কথাটা, অর্থাৎ বাক্যে যেটা আমি বলবো সেটা যেন বাস্তবের সঙ্গে মিল থাকে। তুমি এমন একটা বিষয় বলে দিলে যেটা বাস্তবে কোনো অর্থ নেই বা কোনো মিল নেই, বা সেটাকে আমি কোনোভাবে কারোর সঙ্গে মেলাতে পারছি না, তখন তার বাক্যের গঠনটা ঠিক থাকলেও সেটাকে অর্থগতভাবে বাক্য বলতে পারবো না, যেহেতু তার বাস্তবসম্মত কোনো ভিত্তি নেই। অর্থগত ভাবগত এটা তো থাকতেই হবে, তার সঙ্গে বাস্তবসম্মত ভিত্তি থাকতে হবে, তবেই সেই সঙ্গতিকে, সেই সঙ্গতিপূর্ণ শব্দগুচ্ছকে বাক্য বলবো। ঠিক আছে, তো এই সঙ্গতিকেও বলা হয় যোগ্যতা। অর্থাৎ এই যে বাস্তবসম্মত যে সঙ্গতি, সেটা যোগ্যতা সম্বন্ধে জানতে পারবো। দেখো কিভাবে, উদাহরণ না হলে তো ব্যাকরণ সম্পূর্ণ হয় না, তো উদাহরণ দিয়েই দেখতে হবে। দেখো এখানে একটা দিয়েছি, বাঘটি গাছে উঠে সাঁতার কাটছে। অদ্ভুত ব্যাপার, বাঘটি গাছ উঠে সাঁতার কাটছে, প্রত্যেকটা শব্দের একটা নির্দিষ্ট অর্থ আছে, মানছি। এখানে যেভাবে আমি সাজিয়ে লিখেছি সেখানে ক্রিয়া, কর্ম, কর্তা সবই রয়েছে, সব কিছুই রয়েছে। তা সত্ত্বেও কেমন যেন একটা খটোমটো লাগছে না? এই কথাটা যদি আমি কাউকে বলি, ফরাম করে সে হেসে ফেলবে, তাই তো? বাঘটি গাছে উঠে সাঁতার কাটছে। হ্যাঁ, বাঘ গাছে উঠে সাঁতার কাটছে? প্রথমে গাছে ওঠা এটা মানলাম যে গাছে উঠলো, গাছে উঠে আবার সাঁতারটা কাটবে কী করে? সাঁতার তো জলে কাটতে হয়, তাই না? তাহলে গাছে তো আর জল পাওয়া যাবে না। তাহলে এই যে বাক্যর মতো আমি একটা বিষয় তৈরি করেছি, শব্দগুচ্ছ তৈরি করেছি, এইখানে কিন্তু বাস্তবের সঙ্গে কোনো মিল পাচ্ছি না, তাই না? ভালো করে ভেবে দেখতে হবে। বাঘটি গাছে উঠে সাঁতার কাটছে, এটা বাস্তবে কখনোই সম্ভব নয়। বাঘ গাছে উঠতে পারে বা বাঘ শুধু জলে নেমে সাঁতার কাটতে পারে, কিন্তু এই বাক্যটার মধ্যে আমি যেটা বলেছি সেটা কিন্তু বাস্তবে কোনো মিল নেই। তাই বলছে দেখো, এখানে ব্যাকরণের নিয়মানুযায়ী উদ্দেশ্য ও বিধেয় অংশ, কর্তা, সমাপিকা ক্রিয়া ইত্যাদি সব কিছুই আছে, তার সত্ত্বেও এটি বাক্য নয়। এটাই মনে রাখার বিষয়, যে এখানে উদ্দেশ্য, বিধেয়, ঠিক আছে, কর্তা, সমাপিকা ক্রিয়া ইত্যাদি সব কিছুই আছে, মানে একটা বাক্য গঠন করতে গেলে যা যা লাগে সবই আছে, তার সত্ত্বেও এটি বাক্য নয়। কারণ এখানে ভাবগত অসঙ্গতি আছে। এই যে ভাবগত অসঙ্গতি মানে যেটা আমি বলছি সেটার সঙ্গে বাস্তবে কোনো মিল নেই। অর্থাৎ এখানে বাস্তবে অসম্ভব ও অপ্রচলিত ঘটনাকে পদসন্নিবিষ্ট করা হয়েছে, তাই এটি বাক্য নয়। ঠিক আছে, তাহলে আমি যেটা বলবো তার সঙ্গে বাস্তবের মিল থাকতে হবে, না হলে কিন্তু সেটাকে বাক্য বলা যাবে না। এরকম আরও কয়েকটি উদাহরণ আমরা দেখব। ঠিক আছে, এরকম আরও কয়েকটি উদাহরণ আমরা দেখব। দেখো, সে জ্বলন্ত কাঠও হজম করতে পারে। সে জ্বলন্ত কাঠও হজম করতে পারে। জ্বলন্ত কাঠ কেউ খেয়ে হজম করতে পারে কি? বাস্তবে এটা সম্ভব নয়। তাহলে দেখো, এর বাস্তবসম্মত কোনো ভিত্তি নেই। সে সারা পথ ঘুমিয়ে ঘুমিয়ে হেঁটেছিল। অদ্ভুত অদ্ভুত সব কথাবার্তা। সে সারা পথ ঘুমিয়ে ঘুমিয়ে হেঁটেছিল। সারা পথ হেঁটেছিল এটা মানলাম, ঘুমিয়ে ঘুমিয়ে কী করে হাঁটবে? কেউ যদি ঘুমায়, ঘুমোতে ঘুমোতে আবার হাঁটতে পারে? সেটা তো নয়, তাহলে এটা বাস্তবে সম্ভব নয়। তাই বাক্যের মতো দেখতে লাগছে এগুলোকে, কিন্তু ভাবগতভাবে বা বাস্তবসম্মতের ভিত্তিতে এটা কোনোভাবেই বাক্য হচ্ছে না। রাতে ঝলমলে রোদ উঠেছিল, কাউকে বললে সে হাসবে। রাত্রে ঝলমলে রোদ উঠেছিল, কাউকে বললে বলবে লোকটা পাগল আছে। তার মানে তুমি ভাবগত অসঙ্গতি রক্ষা করতে পারছো না, ভাবগত সঙ্গতি হচ্ছে না, অসঙ্গতি হয়ে যাচ্ছে কথাবার্তার মধ্যে। লোকটি সারাদিন মাঠে ঘাস খেয়েছে। একটা মানুষ, সে মাঠে যেতে পারে, সারাদিন থাকতেও পারে, কিন্তু সে কি ঘাস খাবে? এটা তো গরুর কাজ। তাহলে এই ধরনের যে বাক্য, যে বাক্যের মধ্যে যে শব্দগুলো আছে তার অর্থ ঠিক থাকছে, যে শব্দগুলোর সঙ্গে যে ক্রিয়াপদগুলো আছে সেগুলোও ঠিক থাকছে, কিন্তু এমন একটা বিষয় আমি বলছি যে বিষয়টার সঙ্গে বাস্তবের কোনো সম্মতি নেই, বাস্তবের কোনো ভিত্তি নেই, এটা বাস্তবে সম্ভব নয়, সেটাকে
যোগ্যতার নিরিখে বলা হবে যে বাক্য নয়, কারণ এই বাক্যটাতে যোগ্যতা এই শর্তটা রক্ষা করা হয়নি। এই বাক্যগুলোর মধ্যে যোগ্যতা এই শর্তটা রক্ষা করা হয়নি, সেই কারণে এগুলো বাক্য নয়। ঠিক আছে, উপরের দৃষ্টান্তগুলির মধ্যে বাক্য নির্মাণে কোনো ভুল নেই, শুধুমাত্র এগুলির মধ্যে কোনো বাস্তবসম্মত অর্থ আমরা পাচ্ছি না। তাই উপরিউক্ত আলোচনার শেষে আমরা বলতে পারি যে বাক্য নির্মাণের অন্যতম শর্ত হলো যোগ্যতা। অর্থাৎ তোমাকে বাক্য নির্মাণ করতে গেলে যোগ্যতা এই কথাটা মেনে চলতে হবে। একটা বাচ্চা ছেলেকে যখন আমি বাক্য নির্মাণ শেখাবো, সে কিন্তু এটা বুঝবে না, কিন্তু তাকে বোঝাতে হবে এমন একটা শব্দ দিয়ে, এমন একটা বাক্য দিয়ে যেন সেটা সে বুঝতে পারে, অর্থাৎ বাস্তবের সঙ্গে সে মিল খুঁজে পায়। তবে সে বুঝতে পারবে যে হ্যাঁ, এই যে এই পেন্সিলটা, আমি যদি তাকে বলি যে পেন্সিলটা সবুজ সাদা দুই রঙের, হ্যাঁ সবুজ আর সাদা দুটো রঙ তো রয়েছে, যখন সে বাস্তবের সঙ্গে এটা মিল পাবে তখন এটার মধ্যে সে বলবে যে হ্যাঁ এই বাক্যটা ঠিক আছে, সে বুঝবে একটু। ঠিক আছে, আর সেই খুঁটিয়ে যে বোঝা, এই বোঝাটা তোমাদের এখানে বুঝতে হচ্ছে যোগ্যতা হিসেবে। ঠিক আছে, প্রথম শর্তটা হলো। তারপরে দ্বিতীয় দেখো, আকাঙ্ক্ষা মানে কি? মনের ইচ্ছা। ভালো করে ভাবো, আকাঙ্ক্ষা মানে হচ্ছে মনের ইচ্ছা। তাহলে তোমাকে কেউ কিছু বলছে, তুমি সেটা মন দিয়ে শুনছো। এই যে আমার পড়ানোটা তোমরা শুনছো মন দিয়ে, আমি বলতে বলতে যদি মাঝখানে থেমে যাই বা কোনো একটা কথা বলতে গিয়ে যদি অর্ধেক না বলে চলে যাই, তখন তোমাদের বলবে যে পড়ানোটা ঠিক সম্পূর্ণ হলো না। অর্থাৎ আমি যে ইচ্ছা নিয়ে তোমাদের পড়াচ্ছি, তোমরা যে ইচ্ছা নিয়ে শুনছো, সেই ইচ্ছাটা বা আকাঙ্ক্ষাটা পূর্ণ হচ্ছে না, তাহলে পড়ানোটা ঠিক হচ্ছে না। সেই হিসাবে আমরা একটা বাক্যকে আবার বিচার করব। কীভাবে? যিনি বক্তব্য রাখেন তাকে আমরা বক্তা বলি, আর যিনি শোনেন তিনি হলেন শ্রোতা। সবাই জানি বক্তার অভিপ্রেত বক্তব্য শুনে শ্রোতার মন তৃপ্ত হতেও পারে, আবার নাও হতে পারে। বক্তার বক্তব্যে অস্পষ্টতা থাকলে শ্রোতার মনের কৌতূহল কখনোই পূরণ হয় না। অর্থাৎ বলা যেতে পারে বাক্যের অপূর্ণতা বা অর্থের অসম্পূর্ণতার কারণে শ্রোতার মনে যে কৌতূহল বা জানার ইচ্ছা জাগ্রত হয় তাকেই আকাঙ্ক্ষা বলে। তাহলে যেটা বলছিলাম যে বক্তার অভিপ্রেত বক্তব্য মানে বক্তা যেটা বলতে চাইছেন সেটা শুনে শ্রোতার মন তৃপ্ত হতেও পারে, আবার নাও হতে পারে। মানে আমি তোমাদের যেভাবে বাক্যটা পড়াচ্ছি সেটা শুনে ছাত্রছাত্রীরা ভালোভাবে বুঝতেও পারো, আবার কোনো ক্ষেত্রে অসুবিধাও হতে পারে। বক্তার বক্তব্যে অস্পষ্টতা থাকলে শ্রোতার মনের কৌতূহল কখনোই পূরণ হয় না। মানে আমি যেটা বলছি, যে তোমাদের যেটা বোঝাচ্ছি, যে আকাঙ্ক্ষা সম্বন্ধে যেটা বলছি, বলতে বলতে মাঝখানে থেমে গেলাম, বললাম না, তখন কিন্তু তোমরা বুঝতে পারলে না। তখন কি হবে না, তখন তোমরা শ্রোতার মনের কৌতূহল কখনোই পূর্ণ হয় না। অর্থাৎ বলা যেতে পারে বাক্যের অপূর্ণতা বা অর্থের অসম্পূর্ণতার কারণে শ্রোতার মনে যে কৌতূহল বা জানার ইচ্ছা জাগ্রত হয় তাকে আকাঙ্ক্ষা বলে। ঠিক আছে, উদাহরণের মাধ্যমে বুঝতে হবে, নাহলে এটা বুঝতে পারবো না। কীরকম দেখো, যেমন একটা বাক্য বলছি, আমি শুরু করলাম বলতে যে আমি সেদিন ভোরে, থেমে গেলাম, আর বললাম না। আমি সেদিন ভোরে, তাহলে আমি সেদিন ভোরে উঠে ঘুরতে গিয়েছিলাম, না আমি সেদিন ভোরে উঠতে গিয়ে পড়ে গিয়েছিলাম, না আমি সেদিন ভোরে খুব অসুস্থ হয়ে পড়েছিলাম, কি বলতে চাইছি সেটা তো পরিষ্কার হচ্ছে না। আমি সেদিন ভোরে, তোমাকে যদি জিজ্ঞাসা করা এটা কি বাক্য, তুমি বলবে না এটা বাক্য নয়। কেন না? এর মধ্যে শ্রোতার মনের আকাঙ্ক্ষা পূর্ণ হচ্ছে না। অর্থাৎ আকাঙ্ক্ষার শর্ত অনুযায়ী এটিকে আমরা বাক্য বলতে পারি না। ঠিক আছে, আমি সেদিন ভোরে, ব্যাস থেমে গেলাম। তেমনই যদি বা তুমি না এলে তো তারপর কিছু বুঝতে পারছি না, কিছু জানতেও পারছি না। তারপর বলছে সেদিন বসন্ত মাসে কী হয়েছিল? বসন্ত মাসে ফুলও ফুটতে পারে, বসন্ত মাসে হঠাৎ করে বৃষ্টিও হতে পারে, বসন্ত মাসে হঠাৎ কারোর সঙ্গে দেখাও হতে পারে, অনেক কিছুই ঘটতে পারে, কিন্তু কী ঘটতে চলেছে এখানে সেটা অসম্পূর্ণ থেকে যাচ্ছে। যে শুনছে তার মনে অতৃপ্ত থেকে যাচ্ছে, তার মনের মধ্যে যে কৌতূহল, সেই কৌতূহল কখনো পূরণ হচ্ছে না। ঠিক আছে, তারপর যে বৃষ্টির সেই রাতে কী হয়েছিল? বৃষ্টির সেই রাতে অনেকগুলো সাপ বেরোতে পারে, বৃষ্টির সেই রাতে আমি একা বাড়ি ফিরতে গিয়ে পড়ে যেতে পারি, বৃষ্টির সেই রাতে পুকুরের প্রচুর জল জমে যেতে পারে, অনেক কিছু ঘটনা ঘটতে পারে, কিন্তু কী ঘটেছিল এক্স্যাক্টলি সেটা শ্রোতার সেই মনের কৌতূহলটা এর মাধ্যমে
মেটানো যাচ্ছে না। তারপরে একটা আমরা রবিবার বিকেলে কী করেছিলাম? ফিস্ট করেছিলাম? না আমরা রবিবার বিকেলে সিনেমা দেখতে গিয়েছিলাম? না আমরা রবিবার বিকেলে পড়তে গিয়ে খুব বিপদে পড়েছিলাম? না আমরা রবিবার বিকেলে বেড়াতে যাবো বলে বেরিয়েছিলাম? অনেক কিছু হতে পারে আমরা রবিবার বিকেলে এটার মাধ্যমে, কিন্তু যেটা বলতে চাওয়া হচ্ছে সেটা এখানে সম্পূর্ণরূপে প্রকাশ হচ্ছে না। এটাই হচ্ছে বাক্যের আকাঙ্ক্ষার অভাব। আকাঙ্ক্ষা নেই এই বাক্যগুলোতে, তাই এগুলো বাক্য নয়। এবার এই বাক্যগুলোকে সম্পূর্ণ করব এরপরে বিশেষ কোনো একটা অংশ বসিয়ে, সেটাই বাক্যের আকাঙ্ক্ষার শর্তকে পূরণ করবে। উপরের মানে আগের যে সব ইয়েগুলো বললাম, বাক্যগুলো বললাম, উপরের সবকটি বাক্যাংশে একটিতেও শ্রোতার মনের কৌতূহল সম্পূর্ণ হয়নি। অর্থাৎ পরিপূরক বাক্য নেই বলে অর্থগত দিক থেকে বাক্যগুলি সম্পূর্ণতা পায়নি। বাক্যের অর্থ যদি সম্পূর্ণতা পেত তাহলে শ্রোতার আকাঙ্ক্ষার নিবৃত্তি হয়েছে বলে জানা যেত। উপরের বাক্যাংশগুলির আকাঙ্ক্ষা নিবৃত্তি করতে বাক্যগুলিকে নিম্নরূপে লেখা উচিত। কীভাবে লেখা উচিত? যে বাক্যগুলো তোমাদের এখানে আমি দেখালাম, যে বাক্যগুলো তোমাদের এখানে দেখালাম, এই বাক্যগুলোই আবার ওই পাতায় গিয়ে সম্পূর্ণ হচ্ছে। ঠিক আছে, পরের পাতায় গিয়ে সম্পূর্ণ হচ্ছে। এখানে আমি সেদিন ভোরে এই পর্যন্ত বলেছিলাম, তাই তো? এখানে বাক্যটা দেখো, আমি সেদিন ভোরে উঠে পরেশনাথের পথে হাঁটা শুরু করেছিলাম। দেখো আমি যেগুলো বললাম তার সঙ্গে একটাও মিলল না, অন্য একটা বিষয় চলে এলো। আসতেই পারে। তাহলে এখানে কিন্তু শ্রোতার মনের আকাঙ্ক্ষা সম্পূর্ণ হলো, তাই এটা বাক্য কমপ্লিট হলো, এই বাক্যটা সম্পূর্ণ হলো। ঠিক আছে, তারপরে যদি বা তুমি না এলে তবে প্রথমে আসবো বললে কেন? তুমি এলে না, কিন্তু তবে প্রথমে আসবো বললে কেন? এখানে দেখো একটা জিজ্ঞাসার বিষয়, প্রশ্ন চলে এলো। তাহলে বক্তার বক্তব্য অনেক রকম হতে পারে, সেটা কি? সেটা যতক্ষণ না তার আকাঙ্ক্ষার নিবৃত্তি হচ্ছে, শ্রোতার আকাঙ্ক্ষার নিবৃত্তি হচ্ছে, ততক্ষণ বাক্যটা সম্পূর্ণ হচ্ছে না। সেদিন বসন্ত মাসে পাখিরা গান ধরেছিল। আমি তোমাদের ফুল ফোটার কথা বললাম, কারুর সঙ্গে দেখা হওয়ার কথা বললাম, বা এরকম অনেক কিছুই বললাম, কিন্তু এখানে দেখো অন্য। অর্থাৎ যে বক্তা, তার বক্তব্য অনেক কিছু হতেই পারে, কিন্তু যতক্ষণ না সেটা সম্পূর্ণ করছে ততক্ষণ শ্রোতার মনে সেই বিষয়টা আসবে না। 4 নম্বরে দেখো, বৃষ্টির সেই রাতে তোমার কথা খুব মনে পড়ছিল। তাহলে বৃষ্টির সেই রাতে এই পর্যন্ত বলেছিলাম, এইগুলো এই পর্যন্ত বলে ছেড়ে দিয়েছিলাম, বাকি অংশটা বলিনি। বাকি অংশটা যখন বলছি তখন শ্রোতার মনের আকাঙ্ক্ষা সম্পূর্ণ হচ্ছে এবং সে বাক্যটির অর্থ বুঝতে পারছে, তাই এটা সম্পূর্ণ বাক্য তৈরি হচ্ছে। আমরা রবিবার বিকালে মামার বাড়ি যাব। দেখো আমি বেড়াতে যাওয়ার কথা বলছিলাম, বা ঘুরতে যাওয়ার কথা বলছিলাম, বা পড়তে যাওয়ার কথা বলছিলাম, সেগুলো নয়। এখানে বক্তা বলছে বিকালে মামার বাড়ি যাব। ঠিক আছে, এই বিষয়টি আলোচনার প্রসঙ্গে একটি কথা মনে রাখা প্রয়োজন যে আকাঙ্ক্ষা অনুসারে একটি বাক্যের পদগুলি পরপর সজ্জিত হয়। হ্যাঁ, মনের আকাঙ্ক্ষা অনুযায়ী বাক্যগুলোকে তুমি সাজাতে পারো। মানে একটা বাক্য বিভিন্ন রকমভাবে সাজানো যায়, এই সাজানোটা নির্ভর করে আকাঙ্ক্ষা এই শর্তের উপরে। ঠিক আছে, আকাঙ্ক্ষা এই শর্তের উপরেই সাজানোটা নির্ভর করে। তাই আকাঙ্ক্ষা বাক্যের অন্যতম আরেকটি শর্ত, যেটা ছাড়া বাক্য সম্পূর্ণ হয় না। একটা বাক্য কীভাবে সাজানো হয় এখানে একটা উদাহরণ দিয়েছি, দেখো। তুমি বলেছিলে, তারপরে তুমি বলেছিলে একদিন অবশ্যই, এখন আকাঙ্ক্ষা সম্পূর্ণ হয়নি। তুমি বলেছিলে একদিন অবশ্যই আমাদের জীবনে, এখানেও দেখো আকাঙ্ক্ষা রয়ে যাচ্ছে। তুমি বলেছিলে একদিন অবশ্যই আমাদের জীবনে অনন্ত সূর্যোদয় হবে। এইখানে এসে সম্পূর্ণতা পাচ্ছে বাক্যটা। অর্থাৎ কি বলেছিলে তুমি একদিন অবশ্যই আমাদের জীবনে কী হবে বলেছিলে? না, অনন্ত সূর্যোদয় হবে। যতক্ষণ না এটা আমরা জানতে পারছি ততক্ষণ আমাদের মধ্যে আকাঙ্ক্ষা থেকে যাচ্ছে, একটা জিজ্ঞাসা থেকে যাচ্ছে, এরপরে কি, এরপরে কি, এই এরপরে কি, এটাই হচ্ছে আকাঙ্ক্ষা। যতক্ষণ না বাক্যে সেটা সম্পূর্ণ হচ্ছে ততক্ষণ সেটা বাক্য হবে না। এটাও বাক্য নয়, এটাও বাক্য নয়, এটাও বাক্য নয়, কারণ এগুলোর মধ্যে আকাঙ্ক্ষা রয়ে গেছে, আকাঙ্ক্ষার নিবৃত্তি হয়নি। ঠিক আছে, এইভাবে আকাঙ্ক্ষাটা আমরা শিখলাম। তারপরে হচ্ছে আসক্তি বা নৈকট্য, 3 নম্বর পার্টটা। আসক্তি বা নৈকট্য। বাক্য গঠিত হয় একাধিক পদের সমন্বয়ে, কিন্তু ওই পদগুলিকে অর্থযুক্ত হতে হয়। বিচ্ছিন্ন কোনো পদ পরপর বসে বাক্য নির্মাণ করতে পারে না। অর্থাৎ বাক্যের বিভিন্ন অংশ বা পদ যথাস্থানে বসে উপযুক্ত অর্থ নির্মাণ করাই হলো আসক্তি। অর্থাৎ এই যে বাক্যটা, এই বাক্যটার মধ্যে যে শব্দগুলো আছে, শব্দগুলো আমি অর্থ অনুযায়ী সাজিয়েছি তো। যখন এগুলো এলোমেলোভাবে সাজানো থাকবে, এই শব্দগুলোই থাকবে, সেটা এলোমেলোভাবে যখন সাজানো থাকবে তখন বলা হবে যে বাক্যটার মধ্যে আসক্তি বা নৈকট্য নেই। বাক্যের অর্থ পরিষ্কার করে বোঝানোর জন্য বক্তাকে গুছিয়ে বলতে হয়, এমনভাবে ভাব প্রকাশ করতে হয় যার মধ্যে স্বচ্ছতা থাকে। এর জন্য
ভাষায় যে মান্যতা দেওয়া হয় তারই নাম আসক্তি। অর্থাৎ পরপর সাজিয়ে আমি যে এইগুলো লিখিয়েছি, এগুলো যে লেখানোর সময় আমাকে তো অর্থ অনুযায়ী পরপর সাজাতে হয়েছে। হ্যাঁ, এই যে একটা বাক্যের অর্থ পরিষ্কার করে বোঝানোর জন্য বক্তাকে গুছিয়ে বলতে হয়। এই বাক্যটাকে যদি আমি এলোমেলোভাবে বলে দিই, পরিষ্কার বাক্যের গুছিয়ে বক্তাকে বোঝানোর অর্থ পড়ে জন্য গুছিয়ে এরমভাবে যদি উল্টোপাল্টাভাবে লিখিয়ে দিই, তাহলে সেটা তো অর্থ হচ্ছে না, সেটা কোনো ভাবও প্রকাশ করছে না। তাহলে ওই যে অর্থ অনুযায়ী পরিষ্কার বা পরপর স্বচ্ছতা অনুযায়ী বা পরপর বসছে না, সেই না বসার কারণটাই হচ্ছে আসক্তি। আসক্তি হচ্ছে সেই জিনিসটা যেটা হচ্ছে বাক্যের মধ্যে সব কিছু রয়েছে, কিন্তু সেটা একটু উল্টো পাল্টাভাবে রয়েছে, অর্থাৎ আগে পরে ভাবে রয়েছে। ঠিক আছে, উদাহরণগুলো দেখি তাহলেই বুঝতে পারবো। দেখো, উদাহরণ হিসেবে আমরা বলতে পারি, দেবেন বকা দেখলে তিনি এভাবে যেতে পালিয়ে। দেখো, এখানে যে শব্দগুলো রয়েছে সেই শব্দগুলো দিয়ে আমরা বাক্য তৈরি করতে পারবো, কিন্তু এখানে যে বাক্যটা রয়েছে তার মধ্যে উল্টোপাল্টাভাবে সাজানো রয়েছে। এটাকেই সাজিয়ে লেখা আছে, দেখো, এভাবে পালিয়ে যেতে দেখলে তিনি বকা দেবেন। এই যে শব্দগুলো দিয়ে যে বাক্যটা হয়েছে, এটা বাক্য নয়, এটা বাক্য নয়, কারণ এর মধ্যে আসক্তি নেই বা নৈকট্য নেই। ওইটাকেই যখন আমি আসক্তিতে কমপ্লিট করছি, তখন হচ্ছে এইভাবে পালিয়ে যেতে দেখলে তিনি বকা দেবেন। বাক্যটা সম্পূর্ণ হলো, বুঝতেও পারলাম, অর্থও সম্পূর্ণ হলো, সব দিক থেকে সম্পূর্ণ হলো। তেমনি আরও দেখো, তোমাকে শরবত দিয়ে গন্ধরাজ লেবুর রস খাওয়াবো। কেমন যেন একটা লাগছে, শরবত দিয়ে গন্ধরাজ লেবুর রস খাওয়াবো, সেটা না বলে যদি এইভাবে বলি যে গন্ধরাজ লেবুর রস দিয়ে তোমাকে শরবত খাওয়াবো, তবে এটা সম্পূর্ণ হলো। ঠিক আছে, অর্থাৎ আমার বক্তব্য হচ্ছে যে আসক্তি বা নৈকট্য হচ্ছে যে বাক্যটা উল্টোপাল্টাভাবে সাজানো থাকলে যেটা অর্থ অনুযায়ী আমি পাবো না, তখন সেটা আসক্তির সঙ্গে মিলছে না। একগালে থাপ্পড় দিয়ে বলে বুঝবে কাকে অঙ্ক। দেখো, গালে এক থাপ্পড় দিলে বুঝবে অঙ্ক কাকে বলে। ঠিক আছে, এইভাবে সাজাচ্ছি আমরা বাক্যগুলোকে। গতকাল পড়ছে থেকে বৃষ্টি কদমে জোরে। ঠিক আছে, গতকাল থেকে জোর কদমে বৃষ্টি পড়ছে। এই যে উল্টোপাল্টাভাবে আছে, ওটাকে আমরা সাজিয়ে দিচ্ছি। এই সাজানোটাই হচ্ছে আসক্তি বা নৈকট্য। এই সাজানোটাই হচ্ছে আমাদের বাক্য তৈরির একটা বিশেষ অর্থ, কারণ তোমাকে এগুলো সাজিয়ে লিখতে হবে। পড়লো এসে, এখানে রয়েছে পড়লো এসে গাছ আম থেকে ফলটি মাটিতে। এখানে কি, এখানে হচ্ছে যে আম গাছ থেকে ফলটি মাটিতে এসে পড়লো। তবে তো আমরা এগুলোকে সাজিয়ে পাচ্ছি। তাহলে এখানে প্রত্যেকটা বাক্য নয়, এখানে প্রত্যেকটা বাক্য কিন্তু বাক্য নয়, কারণ এর মধ্যে আসক্তি নেই, তাই এটা বাক্য নয়। ঠিক আছে, উপরের এই শব্দ বন্ধগুলিকে বাক্য বলতে গেলে চরম অসঙ্গতির সৃষ্টি হয়, কিন্তু এই শব্দবন্ধগুলি অর্থসম্মতভাবে সাজিয়ে লিখলে আমরা সঙ্গতিপূর্ণ বাক্যের সন্ধান পাব। তাই বাক্যগুলি নিম্নরূপ হওয়া উচিত বলে এইভাবে যে উদাহরণগুলো আমি বললাম, ওই বাক্যগুলিকে এখানে সাজিয়ে দেওয়া আছে। অর্থাৎ আসক্তির কাজ হলো একটি বাক্যের পদগুলি ঠিক বসেছে কিনা তা বিশ্লেষণ করা, মানে যেটার পরে যেটা বসা দরকার সেটা হয়েছে কিনা, এটাই হচ্ছে আসক্তির কাজ। ঠিক আছে, দেখো, এই যে অধ্যায়টা আমরা পড়লাম তার উপসংহারে কি বলছি, আলোচনার শেষে আমরা বলতে পারি, বাক্যে পদগুলির অবস্থান, ক্রমবিন্যাস এবং পারস্পরিক সঙ্গতির উপর কেবলমাত্র বাক্যের অর্থ নির্ভর করে না। এগুলি যথার্থ ব্যবহার না হলে তাকে বাক্য বলা যায় না, বড়জোর পদসমষ্টি বলতে পারি। সেই জন্য ভাষা শিক্ষার ক্ষেত্রে বাক্যের যোগ্যতা, আকাঙ্ক্ষা এবং আসক্তি সম্পর্কে সঠিক জ্ঞান থাকা আবশ্যক। ঠিক আছে, এই হচ্ছে এই অংশটার বক্তব্য। ঠিক আছে, ছাত্রছাত্রীরা অবশ্যই, নতুন করে আর বলছি না, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আমার। আবার পরের চ্যাপ্টার এবং এই বাক্যের অন্যান্য অংশগুলো পরবর্তী ক্ষেত্রে আবার নিয়ে আসছি। আজকে প্রথম পার্টটা পড়লাম, 6টা পার্ট আছে, তার মধ্যে প্রথমটা পড়লাম। এর পরের ভিডিওতে আবার ওই উদ্দেশ্য এবং বিধেয় সম্পর্কে ধারণাগুলো নিয়ে আসবো আর কি। ঠিক আছে, আজকে এই পর্যন্ত। ভালো থেকো, সুস্থ থেকো।